জন আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি, বললেন তারেক রহমান। প্রযুক্তি নির্ভর যুব সমাজ গড়ার তাগিদ। দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। জুলাই সনদে এক বিন্দু ছাড় নয়, বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদের যে প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের চেষ্টা চলছে, জানালেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। প্রধানমন্ত্রীকে দেখাতে জুলাইয়ের জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং 2-0 গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙল আবাহনীর। বসুন্ধরা কিংস মুখোমুখি হবে আল কারামার। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বিএনপির আগামী দিনে নীতি জনগণের জীবনমান উন্নয়নের নীতি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি, আর এই নিয়েই কাজ করছে দলটি। আরো জানাচ্ছেন তাইফুল রিপন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল ও স্বেচ্ছাসেবক দল। ভিন্ন দেশের রাজনৈতিক চর্চা বাদ দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতির চর্চা নিশ্চিতে উদ্যোগী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমন্ত্রিত বক্তারা। গণতান্ত্রিক আন্দোলনে পরীক্ষিত মানুষগুলোকে সামনে নিয়ে আন্দোলনে এগিয়ে যাওয়া। যতক্ষণ আপনারা এটা না করতে পারছেন, বাংলাদেশের বয়ান বাংলাদেশের হাতে থাকবে না। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ, এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে, আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম তারেক রহমান, এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। এই ভোট নিয়ে এখন যারা ষড়যন্ত্র করছে, তারা একটু সাবধানে পথ চলা উচিত, তাদের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণ থেকে, যুব সমাজ থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনগণের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে অপবাদ দিয়ে খাটো করার ষড়যন্ত্র চলছে। অনেকে অনেক কথা বলতে থাকুন। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানে প্রস্তুত হতে হবে। তার জন্য জনরায় পেলে সব ধরনের উদ্যোগ নেবে বিএনপি। প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই। দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি, দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন, এবং এই কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। দেশবাসীর সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা, বাংলাদেশ।
বিএনপিকে টার্গেট করে আর ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদ কায়েমে অনেকেই নানান কূটকৌশল নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে ৫৬তম জন্মবার্ষিকীতে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন রিজভী। আরও জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। মা প্রধানমন্ত্রী আর বাবা রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক পরিচয় বহন করতেন না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের সময় কারাবরণ করেন তিনি। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মারা যান। মঙ্গলবার সকালে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে কোকোর সমাধিতে সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা স্মৃতিচারণ করেন আরাফাত রহমান কোকোকে নিয়ে। বলেন, কোকো চেয়েছিলেন ক্রীড়াঙ্গনকে বিশ্বের বুকে আরও সমৃদ্ধশালী করতে। তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন এবং সমাজকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, রাষ্ট্রকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া, সেটাই ছিল তার মূল লক্ষ্য। উনি আক্ষেপ করেছিল যে এই পট কি আর কোনোদিনই পরিবর্তন হবে না। উনি আক্ষেপ করেছিল এই স্বৈরাচার কি একেবারে জেগে বসেছে, এই স্বৈরাচারের কি কোনো হবে না, আমরা কি মুক্তি পাবো না। ক্রীড়া অঙ্গনে তার অবদান অনেক আছে এবং যারা ক্রীড়াবিদ তারা কিন্তু প্রত্যেকটি দল মত নির্বিশেষে তাকে খুবই মনে রাখে। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি পক্ষ বিএনপিকে টার্গেট করে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ৫ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। এ সময় তিনি পুরো জাতি একটি নির্বাচনের অপেক্ষায় জানিয়ে বলেন, ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করছে তাদের বিচার জনগণ করবে। যারা ছাত্রের রক্ত পান করে, যারা রিকশাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত পিপাসু হয়ে উঠে, তৃষ্ণার্ত হয়ে উঠে, তাদের যদি প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন, জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক। আর নির্বাচন নিয়ে অনেকেই নানা কূটকৌশলে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দল হিসেবে নতুন মাত্রা নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু ৬ মাস না যেতেই নানান বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত দলটি। ৬ মাসে প্রায় ১১ নেতাকে শোকজ করে এনসিপি। দলটির শীর্ষ নেতারা জানান, দলীয় নেতাকর্মীরা যেন অপরাধে জড়াতে না পারে সেজন্য জবাবদিহিতা নিশ্চিত করতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাত। নতুন সম্ভাবনার আশা নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু ৬ মাস না যেতেই শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক আচরণ সহ নানা বিতর্কে জড়াচ্ছে এনসিপি নেতারা। এখন পর্যন্ত শোকজ করা হয়েছে প্রায় ১১ নেতাকে। দল গঠনের ২ মাসের মধ্যে প্রথমে দলের মাথা ডুবান এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন। ডিসি নিয়োগের তদবির ও হস্তক্ষেপ এবং এনসিটিভির বই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় তাকে। গত মে মাসে সমন্বয়ক পরিচয়ে মব সৃষ্টিকে কেন্দ্র করে ধানমন্ডি থানা ৩ ব্যক্তিকে আটক করে। পরে তাদের ছাড়িয়ে আনেন এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। মে মাসে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিনের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠের কার্যালয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে এর জবাব চেয়ে তাকে চিঠি দেয় এনসিপি। ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনীতে দলটির কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলমের এই বক্তব্যের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। এদিকে অনৈতিক আচরণের অভিযোগে গত ১৭ জুন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয়। লিখিত বক্তব্যে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। তুষার ব্যাখ্যা দিলেও এখনও তাকে নিয়ে একের পর এক হেনস্থার অভিযোগ তুলে যাচ্ছেন নীলা ইসরাফিল নামে এক নারী। যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। এছাড়া দলের এক নেতাকে মারধরের ঘটনায় রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলামকে ২৭ জুন দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় ২৫ জুন এনসিপির মাদারীপুর জেলা ও সদর উপজেলার সমন্বয় কমিটিও স্থগিত করা হয়। পাশাপাশি মাদারীপুর জেলা কমিটির ২ নেতাকে সব পদ থেকে বহিষ্কারও করেছে এনসিপি। এদিকে গতকাল জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে দলটি। সবচেয়ে আলোচিত ঘটনা শীর্ষ ৫ নেতাকে শোকজ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে অনুপস্থিত থেকে গেল ৫ আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। দুদিনের মাথায় কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে তারা। এমন বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে দলের অবস্থান নিয়ে দেশ টিভির সাথে কথা হয় এনসিপির যুগ্ম সদস্য সচিবের সাথে। দেশ টিভিকে তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই দলের এমন সিদ্ধান্ত। এটা আসলে একটা প্রক্রিয়া, আমরা এই প্রক্রিয়াটা চালু করেছি, আমরা এটা চালু রাখতে চাই। আমি মনে করি যে মানুষ এটা পজিটিভলি নেয়। এনসিপির সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রোপাগান্ডা না ছড়িয়ে যাচাই করে সমালোচনা করা উত্তম। একটা রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধিত্ব করে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে ঘিরে সহিংসতায় মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিশনের সদস্যরা তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার বিকেলে তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি ডক্টর আবু তারিক সহ ৬ সদস্যের দলটি ভাঙচুর হওয়া গোপালগঞ্জ জেলা কারাগার, সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্থল হামলা শিকার জেলা প্রশাসকের বাসভবন সহ বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য মাহবুবুর রহমান জানান, তদন্ত শেষে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেটি সরকার প্রকাশ করবে। আমরা ঠিক ওই এজেন্ডাগুলো বের করার অনুযায়ী উত্তর খোঁজার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সে ধরনের সুপারিশ আমাদের সরকারের কাছে করতে হবে। আমরা প্রাথমিক বক্তব্য সবার নিয়েছি, আজকেও আমরা অনেকের বক্তব্য নিয়েছি এবং আগামীকালও আমরা যত জনের পারি বক্তব্য দিব। আমরা কি পাচ্ছি কি পাইনি সে বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করতে আমরা অপারগ। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের অভিযোগ, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগের কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব তামিম। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক সভায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানান তিনি। এক বছরের মধ্যে অর্থনীতি গড়ে দাঁড়ালো, এই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। আমি সকল প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে আমরা তাদের ধন্যবাদ জানাই। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। আশা করি নির্বাচন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো। সভায় দেয়া বক্তব্যে প্রবাসীদের অভিযোগ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এবং অভিযোগের কোনো শেষ নেই এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা। মালয়েশিয়া একটা এখন জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল, আমরা যখন এসেছি এই জটিলতার থেকে আমরা মুক্ত করছি যাতে সবাই যে সহজভাবে এখানে ঢুকতে পারে। সভায় দূতাবাসের জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, যারা অনিয়মিত হয়ে গেছেন তাদের নিয়মিতকরণ, বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা। 8,000 সামথিং
এর থেকে, আবার কেউ কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে 95 জন, আর 100 জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে। বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে। এই মাসে প্রথম আমরা ইয়েটা পেয়েছি, রিকোয়ারমেন্টটা পেয়েছি অল্প সংখ্যক, কিন্তু এটা আমাদের এই 31শে ডিসেম্বরের মধ্যে ওনারা যতজন যেতে চায় ততজন আসতে পারবে। মাহবুব তামিম, নিউজ ডেস্ক। সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দেয়া হয় ডিবি হেফাজতে। সে সময়কার ডিবি হেফাজতে গুম থাকা অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কোটা বৈষম্য দূরীকরণে আমাদের সকল বাধা অতিক্রম করে সাফল্য ছিনিয়ে আনবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় তাকে তুলে নেয় ডিজিএফআই এর সদস্যরা। চোখ বাধা থাকায় 5 দিন গুম থাকলেও পারেননি স্থান নির্ণয় করতে। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেখানকার একটি কক্ষ শনাক্ত করতে পারেন বলে জানান আসিফ মাহমুদ। আন্দোলনের শুরু থেকেই ডিজিএফআই এর একটি পক্ষ সমঝোতায় চেষ্টা চালায় বলে জানান আসিফ। এ সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দেয় সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জবানবন্দিতে আরও বলা হয় 25 জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের চাপ দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা নির্যাতন চালিয়ে পরদিন নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এ সময় চিকিৎসা চললেও দেয়া হয়নি ওষুধ। ডিএমপি রমনা জোনের প্রধান হুমায়ুন আন্দোলনকারীদের পাশাপাশি পরিবারকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। এ সময় মারধর করা হয় ভিপি নূরকেও। 2 দিন পর তৎকালীন ডিবি প্রধান হারুনও মামলার হুমকি দিত বলে উঠে আসে জবানবন্দিতে। আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়ে তা ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। জুলাই সনদের ক্ষেত্রে সরকারকে এক বিন্দুও ছাড় দেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আর দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তীব্র বিরোধিতা করেন। বিস্তারিত জানাচ্ছেন মাগদুরা মিতি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব সম্মেলন। যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা করছি। এ সময় নাহিদ ইসলাম বলেন, 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সকল ধরনের আয়োজন করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রে ছাড় দেয়া হলেও জুলাই সনদে এক বিন্দুও ছাড় দেয়া হবে না। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে, যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তীব্র বিরোধিতা করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন, আমরা তাকে প্রতিরোধ করব। বলেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় আওয়ামী লীগ এর সুযোগ নেবে। ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 12,78,73,752 জন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি আর ভোট কক্ষ থাকবে 2,80,564টি। আর ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। আসন্ন নির্বাচনকে সামনে রেখেই ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। এদিকে ইসি জানিয়েছে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় 318টি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে আবেদন করেছে। এছাড়া পরে আবেদন করে আরও 13 পর্যবেক্ষক সংস্থা। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে 28টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টির মতো বড় দলও রয়েছে। তবে সব রাজনৈতিক দলকে ছাপিয়ে আয় ব্যয় শীর্ষে রয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। আরও জানাচ্ছেন শিউলি রায়। গেল 31 জুলাই পর্যন্ত 28টি দল এক বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ইসিতে। বিএনপির আয় 15,65,94,842 টাকা, ব্যয় 4,80,04,820 টাকা। এছাড়াও ব্যাংকে 10,85,90,019 টাকা জমা রয়েছে। জাতীয় পার্টির আয় 2,64,38,938 টাকা আর ব্যয় 1,79,88,044 টাকা। সেখানে 2024 সালে জামায়াতে ইসলামীর আয় 28,97,299 টাকা আর ব্যয় 23,73,38,177 টাকা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার স্বাক্ষরিত 2024 সালের পঞ্জিকা বছরে দলীয় আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। সেই আর্থিক বিবরণ থেকে জানা যায় গত বছরে দলটির প্রারম্ভিক স্থিতি ছিল 10,49,45,101 টাকা আর আয় হয়েছে 28,97,299 টাকা, ব্যয় হয়েছে 23,73,38,177 টাকা। তবে দলটির কোনো ব্যাংক হিসাব নেই বলে জানানো হয়েছে আয় ব্যয়ের এই বিবরণীতে। আয় ব্যয়ের হিসেবে সব দলের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গেল এক বছরে দুদক অনুসন্ধান করে 1,743 আসামির বিরুদ্ধে 452টি মামলা করেছে। এর মধ্যে 348টি মামলারই চার্জশিট দিতে পেরেছে সংস্থাটি। এক্ষেত্রে দুদকের সফলতা 77% হলেও আসামি গ্রেফতারে তা হতাশাজনক। এর কারণ হিসেবে দুদক বলছে গ্রেফতারের বিষয়টি অনেকটাই পুলিশের উপর নির্ভর করে। আরও জানাচ্ছেন ফজলাদিত্য। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একের পর এক মামলা করেছে দুদক। এসব মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে। এই এক বছরে দুদকে জমা পড়া অভিযোগ অনুসন্ধান করে মামলা হয়েছে 452টি। এর 348টিতে চার্জশিট দিয়েছে দুদক। অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে 845টি, এর মধ্যে মামলা হয়েছে 452টি। এই গত এক বছরে চার্জশিট দেওয়া হয়েছে 348টি। এর মধ্যে 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে। গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম সহ কয়েকজনকে গ্রেফতারও করেছে দুদক। ফজলাদিত্য, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থ বছরে ৩৯,০০০ কোটি টাকা কৃষি এবং পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে 2.6 থেকে 3% বেশি। মঙ্গলবার দুপুর বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এর তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় দুর্বল ব্যাংকের একীভূত হলেও আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। কৃষির উৎপাদন বৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কৃষি খাতে পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিত করতে এবার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে 2.63% বেশি।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এস মনসুর। কিভাবে এগ্রিকালচার সাপ্লাইটাকে আমরা প্রেডিক্টেবল করতে পারি, আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। তিনি বলেন, কৃষি ঋণ দালালদের হাতে না গিয়ে শতভাগ কৃষকের কাছে যায় তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। কৃষি ঋণের সব কি কৃষকের কাছে পৌঁছায় কিনা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আমরা এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা এটা পর্যালোচনা করছি। আমরা চাই 100% কৃষি ঋণ যেন কৃষকের কাছে যায়, দালালের কাছে যেন না যায়। দুর্বল ব্যাংকের একীভূতকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, এতে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই। কিছু ব্যাংকের একীভূত করতে হবে আমাদেরকে, সেটা সিদ্ধান্ত আমরা মোটামুটি বাংলাদেশ ব্যাংকে নিয়েছি। আমরা এখন সরকারকে আমরা অবহিত করে আমরা এটা এগিয়ে দেবো। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নেই, ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে সন্তান হারানো অভিভাবকদের ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে। মঙ্গলবার ক্যাম্পাসের সামনে এক মানববন্ধনে এই ঘটনার দায়ীদের বিচার নিশ্চিতের পাশাপাশি ক্ষতিপূরণ সহ 8 দফা দাবি জানান তারা। বিদ্যালয়টির কোচিং বাণিজ্য বন্ধের দাবিও জানান তারা। সেই সঙ্গে বিমানের রানওয়ে অ্যাপ্রোচ থেকে মাইলস্টোন স্কুল সরিয়ে নেওয়ার দাবিও জানান অভিভাবকেরা। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 4র্থ শ্রেণীর তাসনিম আফরোজ আইমানের পরিবারের এ আর্তনাদ যেন কোনোভাবেই থামার নয়। আইমানের পরিবারের মতো সন্তান হারানোর বিচার দাবিতে মাইলস্টোন স্কুল গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দেন বিমান দুর্ঘটনার শিকার পরিবারের স্বজনরা। সেই দুঃসহ স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন অনেক অভিভাবক। আমি আমার তানভীরের সাথে শেষ দেখাটাও করতে পারি নাই। ওই ময়না পাখিটারে কয়লার টুকরা 6 দিনের পাই নাই, আমি 4 দিন পরে ডিএনএ করে তারপর আনছি ভাই। মঙ্গলবার সকাল 7টা থেকে নিহত ও আহত পরিবারের স্বজনরা উত্তরার দিয়াবাড়িতে স্কুলের সামনে 8 দফা দাবি নিয়ে মানববন্ধন করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আমার বুক কেন খালি হলো, এই জন্য আমরা বিচার চাই। তাদের এমন কি পড়া যে তারা বাসায় পড়তে পারবে না, তারা পড়ে দিতে পারবে না, তারা 5 ঘন্টা ক্লাস করার পর তাদের পড়া হয় না কমপ্লিট, কিসের কোচিং? এদিকে নিহতদের পরিবারের মানববন্ধনে দুঃখ প্রকাশ করে কোচিং ইস্যুতে মাইলস্টোনের অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করেন। ওই দিন রিকভারি ক্লাসের জন্য ছিল, ওই দিন বাচ্চারা এটা 1টা 13-14 সময় 15 মিনিটস অনেকেই একটু খেলাধুলা করে বা বড়রা একটু গল্প করে ক্লাসের পরে, তো এটি আমার জানা ছিল। কোচিংয়ের ব্যাপারটা আমি ওই দিনের কোনো ইনফরমেশন আমি জানি না। স্কুল থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে হুমকির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠান বাঁচাতে সরকারের কাছে কোনো আবেদন করা হয়নি। চিঠিটা কেউ একটা ড্রাফট করছে, চিঠিটা আমার সাইন নাই, চিঠিটা আমার মাইলস্টোন কলেজের প্যাডে না, এটা কেউ একজন লিখছে যে তার মতো করে সে লিখছে। আমি কিন্তু এটা অথরাইজ করি নাই, আমি এটা সাপোর্ট করি নাই, দেয়ার ইজ নো সাইন, আমি এটা অ্যাপ্রুভও করি নাই। গেল 21 জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমান। এতে বিমানের পাইলট সহ নিহত হন 34 জন। তাদের মধ্যে 27 জনই শিক্ষার্থী। দগ্ধ অনেকেই এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ এবং দেশের পর্যটন খাত ধ্বংসের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে তারা অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে আইনগত পদক্ষেপ গ্রহণ, পরিবেশ রক্ষায় কঠোর আইন প্রণয়ন এবং পাথর খেকোদের সঙ্গে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। উপদেষ্টাকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে অ্যাকশন দেখতে চাই, অ্যাকশন না হয়ে আপনাদের পদত্যাগ দেখতে চাই। কোন প্রকার কোন দলের চাপে পড়ে আপনারা যদি দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে না পারেন, দেশের জনগণ, দেশের
বিএনপির উদ্যোগে চাঁদপুরের কচুয়ায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় এবং পালগিরি প্রাথমিক বিদ্যালয়ের 650 শিক্ষার্থীর মাঝে খাতা কলম, শিক্ষকদের মাঝে ডায়েরি এবং কলম বিতরণ ও স্কুলে রোপণ করা হয় দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এসব কর্মসূচি বাস্তবায়ন করেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে AHZ এর প্রি ডিপার্চার ইভেন্ট অনুষ্ঠান। মঙ্গলবার রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে অনুষ্ঠিত এ ইভেন্টে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশত্যাগী প্রায় 1000 শিক্ষার্থী এবং তাদের পরিবার অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন AHZ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান এবং রিজওয়ানাল মার্কেটিং হেড মাহফুজ কুশল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলর এবং অন্যান্য অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের জন্য ভ্রমণ টিপস, আগমন নির্দেশিকা এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়। এছাড়া আইস ব্রেকিং সেশন এবং উপহার বিতরণের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।